হবে স্যার? ঠিক আছে আমাদের না? যেমন শোকাসের দাম নাই, জি স্যার। জি স্যার। এখানে আমরা শোকাসের হেভি দাম আছে। আচ্ছা, ঠিক আছে, তাইলে এখন আমার যে ছেলেটা আছে, ও তো আসেন একদম মাথার অবস্থায় সব লোকসান চলে গেছে, তো ও চালাতো, তো একবার করা স্কুল যায়। আর ডেপ্রিসিয়েশনের কারণে যদি লোকসান হয়, আনঅবজর্ভড ডেপ্রিসিয়েশন, সেটা আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে, আজীবন ক্যারি ফরওয়ার্ড করা যাবে। এটা বলা আছে এখানে। এটা যদি বুঝতে হয়, আমার ধরেন একটা অঙ্ক করে আপনাকে দেখাতে পারি, যদি বুঝতে অসুবিধা হয় আর কি। জি স্যার, এটা হ্যাঁ দেখালে ভালো হয় হ্যাঁ, স্যার। ঠিক আর আছে, একটা আমি ম্যাথ করে দেখান স্যার, আমি একটা কাগজ অঙ্ক কলম হাতে নিতেছি, আমি একটু শেষ করে নিই। সেটা হলো অ্যামালগামেশন। যদি একটা কোম্পানি আর একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে, অ্যামালগামেট করে, যে কোম্পানিটাকে অ্যাকোয়ার করলো, লুজিং কোম্পানিটাকে যে অ্যাকোয়ার করে নিল, এবং তার বিপরীতে টাকা পয়সা দিল তাদেরকে, ভালো কথা। কিন্তু ওই লুজিং কোম্পানিটার যদি পিছনের 6 বছরে এরকম লোকসান থেকে থাকে, ব্যবসায়িক লোকসান থেকে থাকে, তাহলে ওই লোকসান যে কোম্পানিটা কিনে নিল, অ্যামালগামেটিং কোম্পানি, সে কিন্তু ওইটা মানে বেনিফিট পাবে, ওইটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। যদিও এটা মানে বেআইনি, মানে পারার কথা না, কারণ ওই কোম্পানির নাম আলাদা, এই কোম্পানির নাম আলাদা। মিডিয়া বা গভর্নমেন্ট এই একটা বেনিফিট থ্রো করছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা কোম্পানি আর একটা কোম্পানিকে কিনে নিছে, যে কোম্পানিটাকে কিনে নিছে ওই কোম্পানি হিউজ লস, পিছনের দিকে শুধু লস আর লস, পারতেছে না তারা চালাইতে, বিক্রি করে দিচ্ছে। যে কোম্পানিটা কিনে নিছে মানে অ্যামালগামেটিং কোম্পানি, আইনে বলছে যে ফার্স্ট ইয়ারে, শুধুমাত্র যে বছরে অ্যামালগামেশনটা সংঘটিত হবে সেই বছরে সে এই মানে ওই কোম্পানিটা যেটাকে কিনে নিল, ওইটার পিছনের যদি 6 বছরের লোকসান থেকে থাকে, সেই লোকসান সে এর ইনকামের সাথে, মানে এই কোম্পানির ইনকামের সাথে সমন্বয় করতে পারবে। এটাও একটা মানে আইন কিন্তু, মানে আপনার এটা নর্মাল করুন, জি স্যার। তাই না? কিন্তু জি পারবে, স্যার। পারবে সেই বছরে পারবে, অন্য বছর ওই বছরে যা পারবে আর পারবে না। বুঝতে পারছি স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন স্টার্ট আপ স্যান্ডবক্স। তো স্টার্ট আপ কোম্পানির ক্ষেত্রে বলছে যে প্রথম 3 বছর পারবে এমন কথা নাই, কারণ এটা একটু মানে রিস্কি, অনেকটা ইনোভেটিভ টাইপের ব্যবসা। তো স্টার্ট আপ কোম্পানিতে মানে লোকসান হতেই পারে, তার যেহেতু পূর্ব অভিজ্ঞতা নাই ইত্যাদি, পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। আমরা সব সময় জানি, আজীবন পড়ে আসছি যে লোকসান 6 বছর পর্যন্ত হয়, প্রথম 3 বছরে জি স্যার। লোকসান হয়, তাহলে সেই লোকসান পরবর্তী 9 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যায়, 6-এর জায়গায় 9, মানে 9/6 আর কি। তার দুই একটা এক্সাম্পল এই দিবেন স্যার, স্টার্টআপ বিজনেস। এই যে তারপরে মানে কোন এরকম মানে হুম, যে বিজনেসটা আগে কখনো ছিল না আর কি, এরকম না তো। হুম, এই তো উবার পাঠাও হলো তো স্টার্ট আপের একদম লেটেস্ট উবার। কনসেপ্ট। জি হ্যাঁ, স্যার। উবার পাঠাও, এই ব্যবসা তো কোনোদিন ছিল। তারপর ও ভাই আসছে স্যার, নতুন আর ও একটা। ভাইও আছে, হ্যাঁ। তারপরে ক্যারি ফরওয়ার্ড অফ পার্টনারশিপ ফার্ম লসেস। পার্টনারশিপ ফার্মের যদি লোকসান হয়, তাহলে কোনো পার্টনার এটা মানে সেট আপ করতে পারবে না, ক্যারি ফরওয়ার্ডও করতে পারবে না। পার্টনারশিপ ফার্ম ইটসেলফ এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। একটা সিএ ফার্ম, 3জন পার্টনার, লোকসান হয়েছে, তাহলে লোকসান হয়েছে কত টাকা? 30 লাখ টাকা। পরের বছরে যদি ওই পার্টনারশিপ ফার্মে 50 লাখ টাকা লাভ হয়, তাহলে ওই 30 লাখ থেকে 50 থেকে 30 লাখ টাকা বিয়োগ হয়ে 20 লাখ টাকার উপরে ট্যাক্স দিলেই চলবে। বিষয়টা এরকম, 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। বাট পার্টনারশিপ ফার্মে যদি কোনো লোকসান হয়, সেই লোকসান পার্টনারশিপ ফার্ম ইটসেলফ ক্যারি ফরওয়ার্ড করতে পারবে, কোনো পার্টনার ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না, পার্টনার সেট আপও করতে পারবে না। বিষয়টা এরকম আর কি, ইয়েস স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে পড়ানো শেষ। আর দেখেন, এই যে লোকসান ক্যারি ফরওয়ার্ড পড়ানো হচ্ছে, অন্য কোনো লোকসান ক্যারি ফরওয়ার্ডের কোনো বিধান রাখা হয়নি। মানে বাড়ি ভাড়াতে যদি লোকসান হয়, বুঝছেন, অন্য কোনো লোকসান হলে সেই ধরনের লোকসান ক্যারি ফরওয়ার্ডের কোনো বিধান এখানে রাখা হয়নি। শুধু পার্টনারশিপের ব্যবসায় যদি লোকসান হয়, এটা
আর ব্যবসায় যদি লোকসান হয় তাহলে এই আর স্যার, ওই যে ক্যাপিটাল গেইন টেন এগুলো সব বাদ স্যার। হ্যাঁ বাদ। আর ব্যবসায় যদি লোকসান হয় তাহলে বলছে যে সেটা 6 বছর পর্যন্ত করা যাবে। আর ডেপ্রিসিয়েশনটা ওটা আমি দেখাচ্ছি, অ্যামালগামেশন, স্টার্ট আপ, এগুলা সব বলছে, যতগুলো আছে সব এক জায়গায় নিয়ে আসছি। এটা আপনাদেরকে শিটও দিয়ে দিচ্ছি ইত্যাদি আর কি, বুঝছেন? এই স্যার জি তাহলে স্যার। 6 বছর পর ওই লসটা কি হয়ে যাবে অ্যাকাউন্টিং এর হিসাবে ট্যাক্সের হিসাবে? ভুলে যেতে হবে, ভুলে যেতে হবে। কি হবে মানে? ভুলতে হবে, ভুলতে। জি স্যার। নতুনকে স্যার জায়গা করে দিতে হবে, পুরনোকে ফেলে দিতে হবে। কয় 6 বছর পরে স্যার কি হবে? নয় পর্যন্ত স্যার পরে দিচ্ছি যে 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে, 6 বছরের পরে হাই হাই করা ছাড়া কোনো উপায় নেই। মানে ওইটা ক্যারি ফরওয়ার্ড বলতে স্যার আপনার ইনকাম থেকে কমানো যাবে, 6 বছর পর ইনকাম থেকে কমানো যাবে। পরবর্তী 6 বছরের মধ্যে যদি একই হেডে ইনকাম হয়, জি স্যার। অন্য হেডের এগেনস্টে হবে না, বুঝছেন? জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। করতে থাকেন। স্যার ওই যে সাপোজ একটা গ্রুপ অফ কোম্পানির বিভিন্ন কনসার্ন, সিরামিক্স, সিমেন্ট বা কনজিউমার, এখন স্যার কনজিউমার লস হলে কি স্যার সিরামিক্স স্যার ফরওয়ার্ড করতে পারবে, ক্যারি ফরওয়ার্ড করতে পারবে? কি আবার বলেন কি? মানে একটা গ্রুপ অফ কোম্পানি, সাপোজ আপনার সিরামিক্স আছে, তারপরে সিমেন্ট আছে বা না স্টিল না, আছে, গ্রুপ অফ কনজিউমার কোম্পানি আছে। বলে কিছু নাই, গ্রুপ অফ কোম্পানি বলে কিছু নাই, ফালতু কথা। গ্রুপ অফ কোম্পানি বলে কোনো কনসেপ্ট নাই, ওর কোনো এন্টিটি নাই। তাহলে এটা কি স্যার কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট কনসিডার করতে হবে? পারবেন না করতে। প্রত্যেকটা লিমিটেড কোম্পানি আলাদা এন্টিটি, গ্রুপ বলে কিছু নাই। জি স্যার। গ্রুপ আমরা মুখে মুখে বলি, ওটা মুখেই যেন থাকে, ওটা জি যেন স্যার। মুখে মুখেই থাকে। পর্যন্তই থাকে। Oh my God! Mikey, let's run home. Why are you talking so calmly? You're wrong. Okay. So I will come back. Oh, let's see condition. It's my Jamal's birthday. Okay, I'm gonna mix the blue glass up. Yeah, great. This is
Great. I'm done. Oh, I didn't do that. মা, বাবা বলে রেকর্ডিং হয়েছে, আমি কথা বলতে বলছি। হ্যাঁ। আসলে এই কদিন আমি ঠিক আছে? Yes, sir. জি স্যার। হ্যাঁ, বুঝা গেছে স্যার। এইটাই বলতে চাচ্ছিলাম যে ডেপ্রিসিয়েশন লস ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড ফর আনলিমিটেড পিরিয়ড, আজীবন ক্যারি ফরওয়ার্ড করা যাবে, কিন্তু যেটা জেনুইন বিজনেস লস দ্যাট ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড আপ টু 6 সাকসেসিভ অ্যাসেসমেন্ট ইয়ার। এই আপনাদের কি রিটার্ন পড়ানো হয়েছিল? না স্যার, না স্যার, এটা এখনো হয়নি। রিটার্ন পড়ানো হয়? আচ্ছা, ঠিক। স্যার কনফিউশন ছিল স্যার। কি সেটা স্যার, এটা তো স্যার আমি আনলিমিটেড টাইম পর্যন্তই করতেছি, এটার সাথে আমার অ্যাসেটটা প্রতিষ্ঠানে আছে বা না আছে এটার সাথে তো কোনো সাথে সম্পর্ক নাই, রাইট স্যার? অ্যাসেট? জি স্যার। অ্যাসেট কি? আমরা তো বিজনেস লস পড়াচ্ছি। অ্যাসেট অ্যাসেট না ওই না স্যার, depreciate- না না, না, ডেপ্রিসিয়েশনের কথা বলতেছে। না, 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 ওই অ্যাসেট থাকুক না থাকুক ওতে কোনো, ওই অ্যাসেট হয়তো বিক্রি হয়ে গেছে যেটার উপরে জি স্যার, depreciation। জি স্যার, এটা স্যার কনফিউশন ছিল আর কি স্যার। না, ওটার সাথে কোনো সম্পর্ক নেই। আমার তো লোকসান তো আমার এস্টাবলিশড, অসুবিধা কি? স্যার বিজনেস থেকে যদি ইনকাম হয় আর স্যার ডেপ্রিসিয়েশন যদি ইনকামের থেকে বেশি হয়, স্যার কি? বিজনেস থেকে ইনকাম হলে অন্য জায়গা থেকে ইনকাম হলে স্যার 2 লাখ আর ডেপ্রিসিয়েশন হলে 8 লাখ, তাহলে নেট লস 6 লাখ স্যার। তাহলে কি স্যার আমি 6 লাখ ক্যারি ফরওয়ার্ড করতে পারবো স্যার আনলিমিটেড টাইম স্যার? বুঝি নাই আপনার কথা। স্যার আমার লস হচ্ছিল স্যার 6 লাখ, কিন্তু আমার কিসে লস হয়েছে? কিসে লস হয়েছে? 6 লাখ? ব্যবসায় 6 লাখ টাকা লোকসান, আর কি? জি, আর কিন্তু আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে 8 লাখ স্যার। না, না, আমি যে অঙ্কটা করাই দিলাম ওই অঙ্ক নিয়ে কোশ্চেন স্যার। করেন। ওই অঙ্কে কি আপনারা নতুন কোনো ইনপুট দিতে চাচ্ছেন? তাহলে আমি আবার জি, ওইটা স্যার। খুলি। কি বলেন? খুলবো এটা? স্যার উপরে, জি স্যার। খুলতে হবে। কি হয়েছে অঙ্কে, কি হয়েছে বলেন? স্যার উপরে তো ছিল নেট লস আমার 12 লাখ, যদি এখানে নেট লস 6 লাখ হইতো স্যার তাহলে কি হতো স্যার? নেট লস 6 লাখ। জি স্যার। নেট লস যদি 6 লাখ হয় আর ডেপ্রিসিয়েশন চার্জ করছি কত? 8 লাখ স্যার। ও, তাহলে তো পুরোটাই ডেপ্রিসিয়েশন লস, ওটা আপনি আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। 6 লাখে আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড। কারেক্ট, 2 কারেক্ট। লাখ তার পাবো না। 2 লাখ কি আপনার লোকসান হয়েছেই তো 6 লাখ, আবার 2 লাখ কি? জি স্যার, জি স্যার। কত চান আপনি? কত চান জি, স্যার, আপনার? ভাই এখানে এখানে স্যারের দুইটা এইটা দেখতে হবে, লসটাকে ভাগ ওই যে করতে হবে দুই ভাগে, ডেপ্রিসিয়েশন মানে জেনুইন বিজনেস লস আর ডেপ্রিসিয়েশনের কারণে লস, এই দুই ভাগে ভাগ করব টোটাল লস কেমবা। আপনি আমাকে কোশ্চেন করছেন স্যার আপনার বাম দিক ঠিক আছে, বাম দিক ঠিক আছে। এখন স্যার এই যে ডান দিকে 10 লাখ না হইয়া, ধরেন 10 লাখ না হইয়া এই দুইটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়েছে 6 লাখ, কথার কথা। তো এটা 6 লাখ, এদিকে 22 লাখ ঠিক আছে। 680 হ্যাঁ, জিপি ছিল কত? 16 লাখ। জিপি ছিল 16 লাখ টাকা, ঠিক আছে? জি, স্যার। স্যার, জিপি 16 লাখ টাকা, নেট লস 6 লাখ টাকা, এই হলো 22 লাখ টাকা। সাউন্ড এত সাউন্ড হলে ক্লাস বাজারে সুপার শপে এত কথা বলে। তাহলে দেখা যায় যে 6 লাখ টাকা যে আমার ব্যবসায় লোকসান হলো পুরাটাই মানে ডেপ্রিসিয়েশনের কারণে, জি কি স্যার। তাই না? জি স্যার। তাহলে ওই পুরোটাই যেহেতু ডেপ্রিসিয়েশনের কারণে, এটা আমি আজীবন আমি এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। থ্যাংক ইউ স্যার। কিন্তু আমার খারাপ লাগে আপনি আবার কোশ্চেন করছেন স্যার আর বাকি 2 লাখ দিবেন না। আর 2 লাখ কি?
স্যার উনি সম্ভবত কোশ্চেন করতে চাচ্ছিল এরকম যে ওনার 8 লাখের মধ্যে স্যার 2 লাখ অ্যাবজর্ব হয়ে গেছে, বাকিটা কি করবে? বাকি খুব তো সম্ভবত 6 এটা লাখ স্যার। আমার তো লোকসানই এখন আমার অ্যাকাউন্টসে লোকসান দেখাচ্ছে 6 লাখ। এই 6 লাখ আমি পরবর্তী বছরগুলোতে সমন্বয় করতে পারবো কি পারবো না? উত্তর আজীবন পারবো এই 6 লাখ। বুঝতে পারছেন? তা আবার জি স্যার। এইটার পরে আবার 2 লাখ কি বলছেন এটা বুঝি নাই আর কি, যে স্যার আরো 2 লাখ পাবো না নাকি এরকম জানি একটা কি কইছেন। ডেপ্রিসিয়েশন আর বাকি 2 লাখের কথা বলছে। বাকি 2 লাখ কি আবার বাকি বাকি বলে 2 কিছু লাখ আছে? ওটাতে অ্যাবজর্ব হয়েই আছে। বাকি হয় না। বাকি স্যার, বাকির কথা ভুলে যাও। কত চায় আর মানুষ, চিন্তা করে দেখেন। স্যার ক্যারি লোকসান হয়েছে ফরওয়ার্ড 6 লসেস লাখ, কি? আপনি 6 লাখ ক্যারি ফরওয়ার্ড করতে পারলেই তো হয়। স্যার আচ্ছা ক্যারি রিটার্নটা ফরওয়ার্ডটা কি একটু শুধু কোম্পানি আর ফার্ম করতে পারবে নাকি স্যার? ক্যারি ফরওয়ার্ডটা শুধু কোম্পানি ফার্ম করতে পারবে নাকি? এরকম কোনো কথা বলছি আমি? না কোম্পানি আচ্ছা, এবং আচ্ছা, ফার্ম এই যদি হেডে একটা যারই হবে বিজনেস। সেই পারবে স্যার। এটা কি কইলেন আপনি? এরকম কি কোনো কথা বলা হয়েছে? সবাই পারবে, যার লোকসান হবে সেই ক্যারি ফরওয়ার্ড জি করবে। ইনকাম ফ্রম রেন্ট পারবে না একটা কথা বলছিলেন আর কি স্যার। কি কে ওই পারবে না? হেড থেকে ইনকাম ফ্রম পারবে না? রেন্ট থেকে ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। প্রথম রেন্ট, এগ্রিকালচার, ইনকাম ফ্রম রেন্ট থেকে স্যার। ইনকাম ফ্রম রেন্ট কেন? আপনার কোনো লোকসানই তো ক্যারি ফরওয়ার্ড করা যাবে না, ওই দুইটা মানে ব্যবসায়িক লোকসান বাদে। রেন্ট, হ্যাঁ মানে ব্যবসায়িক লোকসান, ব্যবসায় যদি লোকসান হয়, যার লোকসান হবে সে ব্যক্তি হোক, ফার্ম হোক, কোম্পানি হোক, সেই তো পরবর্তী 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে পারে। জি স্যার, জি স্যার। বুঝতে পারছেন? আর অন্য হেড গুলো পারবে না স্যার। সেটাই তো কথা, মানে সেট আপ করতে পারবে সবগুলা 5টা রেস্ট্রিকশন জি বাদে, স্যার, কিন্তু এটাই ক্যারি এটাই ফরওয়ার্ডের বলছি। ক্ষেত্রে, ক্যারি ফরওয়ার্ডের শুধু ক্ষেত্রে বিজনেস লসটা পারবে। স্যার এটা কি আগেও কি এমন ছিল না? আগে একটু মনে না, হয় আগে 4টা ছিল। জি স্যার, এই এই জায়গায় কনফিউশনটা বাড়ছে স্যার অনেকে। বাদবে তো, আমিও তো আমার নিজেরে চেঞ্জ করতেছি। আগে ওই এই এটা 4টা জিনিস ছিল, বুঝতেছিলাম না। ক্যারি হ্যাঁ, ফরওয়ার্ড করা যাবে। আগে স্যার ক্যাপিটাল গেনে স্যার 5,000 টাকা বাদে দিতে হতো। হ্যাঁ, এই আমি তো সেই আমি নাই, জি স্যার। কিন্তু এই আমি সেই ম্যানুয়ালি আমি স্যার নাই। ওইভাবে ক্যারি ফরওয়ার্ড করা আছে ওই 4টা হেডেরই স্যার। ওই হ্যাঁ, অঙ্ক করলে তো ওগুলো গেছে। ভুলে যান, ওগুলো ভুলে যান। তাহলে স্যার শুধু বিজনেস লসটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে, এই তো স্যার। হ্যাঁ, এখন Only দেখেন this রিটার্ন, data. রিটার্ন কাকে কাকে দাখিল করতে হবে, রিটার্ন কি জিনিস। তো এটা আমরা একটু দেখি। রিটার্ন হচ্ছে একটা ফর্ম, এটা এনবিআর এর প্রেসক্রাইব ফর্ম, এগুলো আপনি ওয়েবসাইটে পাবেন। এবং রিটার্ন কাকে কাকে সাবমিট করতে হবে? যার ইনকাম 3.5 লাখ টাকার বেশি করযোগ্য আয়, বা মহিলা হলে 4 লাখ টাকার বেশি, ডেফিনেটলি তাকে রিটার্ন দিতে হবে। আরেকটা কথা 2 নম্বরে বলছে যে কোনো ব্যক্তি যদি এবছরে ইনকাম 3.5 লাখ টাকার কমও হয়ে থাকে, কিন্তু যদি পিছনের 3 বছরে তার ইনকাম করযোগ্য ছিল এরকম হয়, তাহলে এবছরও তাকে রিটার্ন দিতে হবে। ভয় নাই, তাকে ট্যাক্স দিতে হবে না। ধরেন এক ভদ্রলোক রিটায়ার করছে, এই বছর এই যাবৎ ট্যাক্স দিছে, রিটার্ন দিছে, গত 3 বছরেও রিটার্ন দিছে, ট্যাক্স দিছে। এই বছরে রিটায়ার করার কারণে তার ইনকামটা ধপাস করে পড়ে গেছে, এখন তার ইনকাম হয়তো 1-1.5 লাখ টাকা বা আরো কম, 3.5 লাখ টাকার অনেক কম। এখন কোশ্চেন হচ্ছে তাকে কি রিটার্ন দিতে হবে? উত্তর হচ্ছে ইয়েস। তাকে কি মিনিমাম ট্যাক্স দিতে হবে? উত্তর হচ্ছে নো। 3.5 লাখ টাকা এক্সিড না করলে কোনো মিনিমাম ট্যাক্স দিতে হয় না, কিন্তু রিটার্ন জি দিতে হবে। এটা গেল 2 নাম্বার। এরপরে আসেন, এছাড়াও আপনার প্রত্যেকটা কোম্পানি, তারপরে কথা বলে কি আবার, সাউন্ড বন্ধ করেন। এছাড়াও প্রতিটা কোম্পানি, তারপরে প্রতিটা ব্যক্তি, সে রেসিডেন্ট হোক নন রেসিডেন্ট হোক, যার বাংলাদেশে ফিক্সড বেজ আছে, ফিক্সড বেজ আছে মানে বাংলাদেশে ঘর বাড়ি আছে ইত্যাদি, ঠিকানা আছে আর কি, এরকম, তো তাদেরকে রিটার্ন দিতে হবে। আম, প্রত্যেকটা পার্টনারশিপ ফার্ম এবং তার পার্টনারকে রিটার্ন দিতে হবে। অ্যাসোসিয়েশন অফ পার্সন মানে এওপি, তারপরে শেয়ার হোল্ডার ডাইরেক্টর বা শেয়ার হোল্ডার এমপ্লয়ি অফ এ কোম্পানি, তারপরে যারা বিভিন্ন কোম্পানিতে জব করে, ম্যানেজারিয়াল বা এক্সিকিউটিভ পজিশনে, অফিসার পদে, তাদের রিটার্ন সাবমিট মানে ম্যান্ডেটরি। তারপরে যার 161 ধারায় মানে এসএসসি হিসাবে 3 নম্বর বাধ্যবাধকতা আছে, ওই তাদের রিটার্ন সাবমিট করতে হবে। যার 164 ধারায় পিএসআর দিতে হয় এরকম বিধিনিষেধ আছে, পিএসআর মানে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, যদি রিটার্ন সাবমিট করছে এটার প্রুফ বিভিন্ন জায়গায় দিতে হয়। তো সেই ধরনের বাধ্যবাধকতা যাদের বেলায় অ্যাপ্লিকেবল, তাদেরকে তো অবশ্যই রিটার্ন দিতে হবে। রিটার্ন না দিলে সে স্লিপ পাবে কোত্থেকে? রিটার্ন দাখিলের স্লিপ যেটা পিএসআর, ওটা পাবে পিএসআর তো কোত্থেকে? হবে না স্যার, তখন কোম্পানি তো স্যার এর জন্য হবে লাইভ
হুম লায়াবল হয়ে যাবে। তারপরে শেষে বলছে যে ইফ এনি পার্সন হ্যাজ এনি এক্সেমটেড ইনকাম অর রিডিউস ট্যাক্স রেট আছে এমন ইনকাম যদি থাকে তাকে অবশ্যই রিটার্ন দিতে হবে। যার করমুক্ত আয় আছে বা হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল এমন কোনো মৎস্য খামার তাদের অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। দেখ চাইলে কোনো ফিক্সড বেসটা কোশ্চেন আসলে করতে পারেন। বুঝিনি, আরেকবার যদি গান গেয়ে চলে গেছে। হৈমন্তী শুক্লার বাংলাদেশে কোনো ঘরবাড়ি নাই, কোনো ঠিকানা নাই, কিচ্ছু নাই, বুঝতে পারছেন? আইসা হোটেলে উঠছে, পরের দিন গান টান গাইয়ে চলে গেছে। তার মানে হৈমন্তী শুক্লার বাংলাদেশে যেহেতু কোনো ফিক্সড বেস নাই, তাকে বাংলাদেশে কোনো রিটার্ন সাবমিট করতে হবে না। তবে সে যেহেতু নন রেসিডেন্ট, সুতরাং যারা তাকে আনছে আয়োজক সংস্থা, তারা কিন্তু তাকে তার রেমুনারেশন দেওয়ার সময় 30% কেটে রাখবে। ধরেন 10 লাখ টাকা তার বইলে আনছিল, কিন্তু তার চেক ধরায় দিছে বা টাকা দিয়ে দিছে 7 লাখ, আর 3 লাখ টাকা ইনকাম ট্যাক্সের ঘরে দিয়ে দিছে। তো ইনকাম ট্যাক্স হয়েছে হৈমন্তী শুক্লার কাছ থেকে ইনকাম ট্যাক্স পাইলেই হইলো, তার রিটার্ন দিয়ে কি হবে? জি আর স্যার। সে রিটার্ন দিলেও তারে কলকাতার ঠিকানায় কেমনে নোটিশ করবে? তার এক যন্ত্রণা, বুঝছেন? গভর্নমেন্ট টাকা পারলেই হইলো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ফরেনার রেসিডেন্ট সেক্ষেত্রে সে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবে স্যার? ফরেনার রেসিডেন্ট হলে তো সবাই পাবে। আচ্ছা, তারপরে দেখেন ওটা তো স্যালারি যখন পড়াইছি তখনই হয়ে গেছে, আপনি উল্টোপাল্টা কোশ্চেন করতেছেন। রিটার্ন নিয়ে কোশ্চেন করেন, আমাকে রিটার্ন নিয়ে যত কোশ্চেন আছে করেন, যেটা পড়াচ্ছি সেটা নিয়ে করেন। ছিল স্যার। করেন নাই কেন বলেন? স্যার ওই যে ইফ এনি পারসন ইজ রিকোয়ার্ড টু বি রেজিস্টার অ্যাজ সেইটা ওটা তো 161 164 ওই সেকশন দিয়ে পড়াইলে তাইলে আমি আর পরের স্লাইডে যেতে পারবো। ওখানে স্যার অনেকগুলো লিস্ট আছে ভাই, ওটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন। ওখানে বিশাল ওকে লিস্ট, স্যার। ওই লিস্টগুলো পড়ে নিয়ে নাকি। জি স্যার। ওকে স্যার। তারপরে এখন আসেন যে কাকে কাকে রিটার্ন দিতে হবে না, কাকে কাকে রিটার্ন না দিলেও চলবে। এক, পাবলিক বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইত্যাদি, যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়কে রিটার্ন দিতে হবে না। রিটার্ন মানে দিতে হবে না, মানে তাদেরকে তারা এন্টাইটেল না, দিলে দিবে সেটা ভিন্ন কথা, কিন্তু দিতে হবে না। কিন্তু ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা তাদের কিন্তু অব্যাহতি দেয়নি, জি স্যার। মাইন্ড ইট। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, তাদেরকেও রিটার্ন দিতে হবে না। 3 নাম্বার বাংলাদেশ ব্যাংক। 4 নাম্বার হচ্ছে লোকাল অথরিটি, মানে লোকাল অথরিটি বলতে এটা আসলে হবে লোকাল গভর্নমেন্ট ভার্চুয়ালি, যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, জি স্যার। ইউনিয়ন পরিষদ, এদেরকে রিটার্ন দিতে হবে না। 4 নাম্বার সেটা হলো autonomous body, মানে who has no income other than fund received from the government and interest income। মানে গভর্নমেন্টের কিছু কিছু বডি বা অথরিটি বা অটোনমাস বডি এরকম হয়তো আছে, যারা শুধু গভর্নমেন্ট থেকে ফান্ড পায় এবং সে তা দিয়েই চলে। যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন, বুঝতে পারছেন? তো তাদেরকে রিটার্ন দিতে হবে না। জি স্যার। তারপরে দেখেন গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, এফ নাম্বার, গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, গভর্নমেন্ট পেনশন ফান্ড, তাদেরকে রিটার্ন দিতে হবে না, কিন্তু প্রাইভেট প্রভিডেন্ট হবে। তারপরে জি নাম্বার, নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হ্যাভিং নো ফিক্স তারা বেতনের উপরে রিটার্ন ফিল আপ করে। একটা হলো যে সরকার থেকে যেটা পায় ওটা সরকারি হিসাবে, আর বেসরকারি যেটা পায় ওটা বেসরকারি হিসাবে। আমি কিন্তু ওইটা পড়াচ্ছি না, আপনি যে কোশ্চেন করছেন সেটাও মানে এখান থেকে করেন নাই। আমি বলছি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে রিটার্ন দিতে হবে না, কিন্তু ওইখানে যারা চাকরি করে শিক্ষক, তাদের কিন্তু অব্যাহতি দেয়নি। জি স্যার। মানে প্রতিষ্ঠানকে অব্যাহতি দিয়েছে স্যার। প্রতিষ্ঠানকে। জি এখন স্যার। আসেন রিটার্ন কোথায় সাবমিট করতে হবে? রিটার্ন তো রেসপেক্টিভ সার্কেল অফিস, অথবা যদি এই সময় ওই ব্যক্তি কোনো বিদেশে থাকে তাহলে বিদেশে বাংলাদেশ
যাবে, মেলায় রিটার্ন দাখিল করা হবে। অবশ্য করোনার কারণে এখন মেলা হচ্ছে না, বাট মেলার আদলেই এখন ওই যে কি সার্ভিস জি স্যার। মান্থ এবং হচ্ছে সেবা সেবা মাস ওখানে তারপরে দেওয়া তো যাবে। স্যার মেলার মতোই লোকজন স্যার রিটার্ন দিতে তো হ্যাঁ, দেখি অনেক লোক। আর আর অনলাইনেও রিটার্ন দাখিল করা যাবে, এই আর কি। এখন আসেন রিটার্নের সাথে কি কি ডকুমেন্ট সাবমিট করবে। আর ব্যক্তির ক্ষেত্রে আপনার সম্পদ বিবরণী এবং লাইফস্টাইল জি। স্টেটমেন্ট, মানে IT10B এবং IT10BB এই দুইটা সাবমিট ম্যান্ডেটরি। তবে IT10B তাদেরকেই দিতে হবে যাদের গ্রস ওয়েলথ 40 লক্ষ টাকার বেশি, যার গাড়ি আছে, বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি, বিদেশে টাকা পয়সা আছে, শেয়ার হোল্ডার, ডাইরেক্টর, এগুলো পড়ে দেখতে পারেন এক নজর। আর লাইফস্টাইল স্টেটমেন্ট যেটা জীবনযাত্রার ব্যয়, এটাও দিতে হবে যদি কারোর ইনকাম 5 লাখ টাকা অতিক্রম করে, গাড়ি বাড়ি ইত্যাদি থাকে, এই আর কি। জি স্যার। এখন স্যার আসেন লাইফ ট্যাক্স। স্যার লাইফস্টাইলের একটা প্রশ্ন আছে, এটা হ্যাঁ কি বলেন। যে ইন্ডিভিজুয়াল লাইফস্টাইলের যে হেড গুলো আছে ইন্ডিভিজুয়াল ভাবে ভাগ ভাগ করে দিতে হবে নাকি একসাথে একটা যোগ না করে না না, দিলে ভাগ ভাগ হবে? করে দিতে হবে। ট্যাক্স ডে হচ্ছে 3 ধরনের। একটা হলো যে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এদের ট্যাক্স ডে হচ্ছে 15ই সেপ্টেম্বর, মানে তারা ইয়ার এন্ডিং থেকে, মানে ডিসেম্বর এন্ডিং, তো তাদের ডিসেম্বর এন্ডিং থেকে তারা 8.5 মাস সময় পায়। আর বিদেশি কোম্পানি যেগুলো, তারাও অ্যাটলিস্ট তারা 6.5 মাস সময় পাবে। 30শে জুন ইয়ার এন্ডিং, তাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে 15ই জানুয়ারি। এই বছর অবশ্য 7ই জানুয়ারি ইলেকশন হওয়ার কারণে সরকার এটা 1.5 মাস বাড়ায় জি দিছে স্যার। আর কি। শুধু এই এই বছরের আর জন্য স্যার এটা। এই বছরের জন্য, হ্যাঁ। আর হলো ব্যক্তি, পার্টনারশিপ ফার্ম বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এদের জন্য 30শে নভেম্বর। এটাও বাড়ছে, এটাও 2 মাস বাড়ছে, এটাও আগামী দিন, মানে লাস্ট জি ডেট স্যার। 2 মাস বাড়ার পরে আর স্যার কি। কোম্পানির ক্ষেত্রে যে এই আর যদি কেউ জান পড়ায়নি, সবগুলো পড়ায়নি, তারপরে আমি বলবো কোনো কোশ্চেন আছে কিনা এই স্লাইডে। আচ্ছা, তারপরে দেখেন যে যদি কেউ কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারে, তাহলে সে কিন্তু 4% ডিলে ইন্টারেস্ট সহ সরকার সময় বাড়াইছে, সেটা ভিন্ন কথা, যদি রিটার্ন দিতাম। এখন আমি যে দিলাম না, 2 মাস পরে আমি এপ্রিল মাসে গিয়ে রিটার্ন দেবো বা মার্চ মাসে গিয়ে রিটার্ন দেবো, তাহলে কি আমাকে আমাকে কথা বন্ধ করেন। তাহলে আমাকে এই যে 4% আমাকে ডিলে ইন্টারেস্ট দিতে হবে কত টাকার উপরে? এটা যে আমার যে শর্টফল, এখন আমাকে যে টাকা ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করতে হবে, এরকম করলে কি হবে? তো ভয়াবহ খবর হচ্ছে, আমাকে পুরো 1 লাখ টাকার উপরে 4% ইন্টারেস্ট দিতে হবে। আমি বলছিলাম একটা কথা, যে আমার এই কথা শোনার পরে আপনার খুব খারাপ লাগবে। স্যার এটা পার মান্থ হিসাবে। হ্যাঁ, পার মান্থ হিসাবে খুবই খারাপ লাগবে আপনার, যে স্যার, এবং আমাকে আপনারা বলবেন যে স্যার এটা কোন দেশি কথা, এটা কেমন কথা। আমার তো 80,000 টাকা অলরেডি দেওয়া, আমি আবার সেই 80,000 টাকার উপরে 4% সরল সুদ, মানে ডিলে ইন্টারেস্ট দিতে যাবো কেন? ওইটা তো ডিলে হয় না, আমার তো ডিলে হয়েছে 20,000 দিতে। জি স্যার। হ্যাঁ, এই জন্য বলছি, আমার এই গল্পটা শোনার পরে খারাপ লাগবে আপনার, এবং এটাই ল। স্যার আপনার গল্প শোনার পরে অসুস্থ লোক সুস্থ হয়ে রিটার্ন দিতে যাবে আগে, বুঝছেন? হ্যাঁ, বলবে আগে রিটার্ন দিয়ে আসি, পরে হ্যাঁ, আবার শুয়ে থাকবানি। সেইটাই। তো এর আগে যে ইংলিশে আমাদের যে আইনটা ছিল, সেটা কিন্তু এরকম ছিল না। আপনাকে বলে রাখি, সেখানে কিন্তু ওই 20,000 টাকা যে আমার দেরিতে দিছি, ওই বিচারের উপরে 2% ছিল। 2% দিলেই চলতো। এটা 2 এর জায়গায় 4 হয়েছে, আর পুরাটার উপরে হয়েছে, হোল জি অ্যামাউন্টের স্যার। উপরে। আর নিচে কতগুলো উদাহরণ দিয়েছি, যে ইনকাম ইয়ার কখন শেষ হলে আপনার ওইটার ইনকাম ইয়ার কি হবে, করেসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে, এবং তাকে কবে নাগাদ
রিটার্ন সাবমিট করতে হবে কত তারিখের জি মধ্যে, স্যার। বুঝতে পারছেন? তো সেটা যদি আপনি দেখেন কেউ মানে 6.5 মাসের কম কেউ পাবে না, হুম। বেশি পায় পাক, কিন্তু 6.5 মাসের কম কেউ পাবে না। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান তারা পাবে 8.5 মাস, আর বাংলাদেশের প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবে 6.5 মাস, আর বিদেশি কোম্পানিগুলো হিসাবে যা আসে পাবে, কিন্তু 6.5 মাসের কম কেউ পাবে না। বিষয়টা এরকম, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি বলেন এই স্লাইডে কি কোনো কোশ্চেন আছে কিনা? কারো যদি ইনকাম যদি স্যার 3.5 লাখ থাকে স্যার, সেক্ষেত্রে যদি সে যদি মানে এপ্রিল মাসে যদি রিটার্নটা সাবমিট করে, তার কি স্যার কোনো পেনাল্টি হবে স্যার? ও, যদি তার এটা ভালো কোশ্চেন। ট্যাক্স জি স্যার। ট্যাক্স না আসলে ট্যাক্সের উপরে 4%, তো ট্যাক্স এটাও হবে, কিন্তু ওই 0.4% যা আসে আর জি কি। স্যার, 0% 0। স্যার আগে একটা ছিল না স্যার, পার ডে এরকম ডিলে করলে 50 টাকা মনে হয় ফাইন, হ্যাঁ ছিল। এটা কি আছে স্যার? না, ওটা হলো জরিমানা, আপনি উল্টাপাল্টা কোশ্চেন করতেছেন। ওটা হলো পেনাল্টি, আমি আপনাকে পেনাল্টি পড়াচ্ছি না। তাহলে বলতে পারেন স্যার কি পড়াচ্ছেন? পড়াচ্ছি ডিলে ইন্টারেস্ট। ডিলে ইন্টারেস্টের বাংলা কি? বিলম্ব সুদ, জি স্যার। বুঝছেন? আমি তো ধরতে পারি আপনি কোত্থেকে কোশ্চেন করতেছেন। জি স্যার। স্যার এখানে যে এই যে অ্যাসেসমেন্ট ইয়ার তারপর ইনকাম ইয়ার আমাদের কোম্পানি যেগুলো শো করছেন স্যার, ইয়েতে গেলে স্যার কোম্পানির ক্ষেত্রে স্যার রিটার্নের ক্ষেত্রে টাইম বারের হিসাবগুলো স্যার কিভাবে করা হয় স্যার? মানে ডিসেম্বরে যে অ্যাসেসমেন্ট গুলো করা হয় স্যার। ওইটা তো অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হওয়া থেকে 1 বছরে, অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হওয়া থেকে 6 মাসের মধ্যে ওটা বার্ড হয় আর কি। ওই জন্যই দেখেন 22-23 অ্যাসেসমেন্ট ইয়ারটা গত ডিসেম্বরে বার্ড হয়েছে, 1 মাস আগে, হুম। বুঝতে পারছেন? ওটা অন্য ধারা আর কি। এখন আসেন, একটা রিটার্ন সাবমিট করার পরে, সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিট করার পরে যদি 180 দিনের ভিতরে কোনো ভুল ধরা পড়ে, তাহলে সেই ভুল করদাতা মানে সে নিজে সংশোধন করে আর একটা অ্যামেন্ডেড রিটার্ন দিতে পারবে, বুঝতে পারছেন? তবে জি সেই স্যার। অ্যামেন্ডেড রিটার্ন দিতে গেলে সে যত টাকা কম দিচ্ছে তত টাকা তো দিবেই, প্লাস 5% পার মান্থ, মানে অনেকটা পেনাল্টি বা ইন্টারেস্ট যাই বলেন না কেন, ওইটা সহ সে জমা দিতে পারবে। এটা যদি কেউ স্বেচ্ছায় মানে নিজে থেকে নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে এবং আনইন্টেনশনাল কোনো ট্যাক্স কম্পিটিশনে ভুলক্রমে সে কম ট্যাক্স দিয়ে থাকে, তাহলে ওই ওই যতটুকু কম দিচ্ছে অতটুকু 5% ইন্টারেস্ট সহ, পার মান্থ 5% ইন্টারেস্ট সহ সে রিটার্নটাকে সংশোধন করে দিতে পারবে। এটা স্বেচ্ছায়। আর 2 নম্বরে যেটা পরে, এটা হলো 180 ধারা। আর 181 ধারায় যেটা বলছে ওটা হলো ধরা খাইলে, যদি ডিসিটি দেখে যে কোনো করদাতা স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করছে কিন্তু ভুলে ট্যাক্স কম দিছে, তখন সে তাকে চিঠি দিবে। চিঠি দেওয়ার পরে সে তখন যদি দেখে যে হ্যাঁ আমি ঠিকই ভুল দিছি, তখন সে ওই যে টাকা কম দিছে শুধু ওই টাকা দিলেই চলবে, কোনো জরিমানা বা সুদ দিতে হবে না। সেই রিটার্নটা কারেকশন করে অ্যামেন্ডেড রিটার্ন দিতে পারবে। বলতে পারেন যে স্যার 180 এবং 181 এই দুইটা সেকশনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে 180 হলো ধরা দিলে, আর 181 হলো ধরা খাইলে। 180 হলো যদি ধরা দেয় তাকে সুদ সহ ধরা দিতে হবে, আর যদি ধরা খায় তাহলে কোনো সুদ দিতে হবে না, বুঝতে পারছেন? তাহলে লাভ এখন কোনটা স্যার? এইটা পড়ানোর পরে সব ছাত্র আমাকে বলে স্যার তাহলে চুপচাপ থাকি, আমার তো আগ চুপচাপই বাড়িয়ে তো ধরা থাকা। দেওয়া দরকার কি, বুঝতে পারছেন? জি স্যার। এই আরেকটা আছে রিভাইজ রিটার্ন, সেটা 175 ধারায়। সেটা মানে যদি মানে বলতে পারেন অ্যামেন্ডেড রিটার্ন এবং রিভাইজ রিটার্নের মধ্যে পার্থক্য কি? অ্যামেন্ডেড রিটার্ন হলো শুধু ট্যাক্স ক্যালকুলেশন মিস্টেক, অন্য কোনো মিস্টেক হলে হবে না। অন্য কোনো মিস্টেক হলে রিভাইজ রিটার্নে যাওয়া যাবে। সেই রিভাইজ রিটার্নও জি স্যার। আপনার দিতে পারবে কোনো করদাতা যদি সংশোধিত রিটার্ন দিতে চায়। সে অ্যাসেসমেন্টে মানে টাইম বার্ড হওয়ার 6 মাস আগে দিতে হবে, অথবা ফার্স্ট হিয়ারিং এর আগে দিতে হবে। একটা প্যাচ গোছ লাগাই দিছে এবারে, মানে আগের মতো তো সহজ নাই আর কি। এই ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন পেনাল্টি, মানে কেউ যদি রিটার্ন সাবমিট না করে তার জন্য জরিমানার বিধান আগে যেমন ছিল এখনো মানে আছে, শুধু ধারাটা চেঞ্জ হয়েছে। সেটা কি, কত টাকা জরিমানা হতে পারে? যা তার সর্বশেষ যেটা নিরূপিত মানে ট্যাক্সের 10% অথবা 1000 এর মধ্যে যেটা হায়ার, প্লাস টাকা 50 পার ডে অফ ডিফল্ট। প্রতিদিন বিলম্বের জন্য 50 টাকা করে জরিমানা হতে পারে। তবে স্যার ডান আমি দিকে ওই যেটা লেখা
ডান দিকে একটা লেখা আছে, সেটা হলো কোনো নূতন করদাতা, ব্যক্তি করদাতা, সে বুঝতেই পারে না যে তার রিটার্ন দাখিল করার কথা, তো সে দেরি হয়ে গেছে, সে রিটার্ন করছে, এর জন্য কি কোনো জরিমানা ডিসিডি করতে পারে? হ্যাঁ পারে। সেক্ষেত্রে তার সর্বোচ্চ জরিমানা হবে 5,000, 5,000-এর বেশি হবে না। কারণ 5,000 টাকা ট্যাক্স দিতে গিয়া 1.5 লাখ টাকা যদি জরিমানা খাইতে হয়, তাহলে কেউই ট্যাক্স দিবে, রিটার্ন দিবে না। ফলে এই জায়গাটায় একটু আপনার কন্ডিশন দিয়ে এটাকে লাগাম টেনে ধরছে। আর বলছে পুরাতন ব্যক্তি করদাতা, যে ভুলে মাঝখানে হয়তো 1 বছর রিটার্ন দিতে পারে নাই, এইটা যদি এখন দিতে যায়, তার কি কোনো জরিমানা হতে পারে? ইয়েস, হতে পারে। সেটা কত হতে পারে? সেটা বলছে যে গতবার যা ট্যাক্স হয়েছিল তার 50% অথবা 1,000, এর মধ্যে যেটা বেশি তার বেশি হবে না। ক্যালকুলেশন হবে বাম পাশের হিসাবে 50 টাকা পার ডে, কিন্তু ডান পাশে নট মোর দ্যান এইটা, এর বেশি যেন না হয়, এইরকম একটা বিষয়। এবং আরো একটা বিষয় বলে রাখি, জরিমানাটা কিন্তু কম্পালসারি নয়। জরিমানাটা এমন না যে আমি রিটার্ন টাইমলি দিতে পারিনি সুতরাং আমার জরিমানা হবেই, অথবা আমি জরিমানা ক্যালকুলেট করে জরিমানা সহ রিটার্ন দেবো, এরকম কোনো বিধান নেই। জরিমানা যদি ডিসিটি করে তাহলে করতে পারে, এখানে মে বলা আছে, ডিসিটি মে ইম্পোজ পেনাল্টি, মে মিনস মে নট, পারে নাও পারে। ইয়েস স্যার। এই তাইলে এইটা নিয়ে কোনো কোশ্চেন? এই স্লাইড তাহলে স্যার এইটা বোঝা যাচ্ছে সম্পূর্ণ ডিসিটির পরে নির্ভর করবে পেনাল্টিটা। অফকোর্স, এটা তার ডিসিটি ডিসক্রিশনারি পাওয়ার, তার স্বেচ্ছা ক্ষমতা, জি স্যার। কারে করবে কারে করবে না এটা তার ব্যাপার। স্যার কোনো এসএসসি যদি মনে করেন আগের বছর রিটার্ন না দেয়, এই বছর রিটার্ন দিতে গেলে কি দুইটাই কি একসাথে দিতে পারবে না আলাদা আলাদা হ্যাঁ, রিটার্ন দিতে? না দুইটাতে একসাথেই দিতে হবে তাকে। একসাথে দুই- মানে আলাদা আলাদা রিটার্ন তো বটেই, কিন্তু একই তারিখে জমা দিতে পারবে। ও দুইটা আলাদা করতে হবে 2 বছরের ইয়ে করে। তাছাড়া কি আপনি কি 2 বছর 24 মাসের রিটার্ন তৈরি করবেন নাকি? এটা কেমন কথা কইলেন? না কই স্যার 2 বছরের ইনকাম একসাথে করে আর কি। জি না, কয় কি এটা কি কইলেন? ওইটাই তো স্যার বলতেছে যে আলাদা আলাদা করতে হবে। এটা কি শুনাইলেন আপনি? যে 2 বছর চাকরি করছেন, 2 বছরের বেতন নিয়ে আপনি একটা রিটার্ন ফিল আপ করেন, তাহলে আপনি কোন ট্যাক্স রেটে করবেন? তাহলে তো স্যার 3.5 লাখ অনেক বেড়ে যাবে, মানে ট্যাক্সেবল ইনকাম বেড়ে যাবে, তাই 7 না? লাখ হয়ে যাবে ডাবল। হ্যাঁ হ্যাঁ, এই বছর একটা নতুন ভালো আইন করছে, টিন ডি রেজিস্ট্রেশন। তার মানে যদি টিন দেখা যায় যে টিন বাতিল করার কোনো মানে উপায় ছিল না, মানে জি। পথ ছিল না, আইন ছিল না, এবারে নতুন আইন করছে। সেই আইনটা কি? সেইটা বলছে যে যদি দেখা যায় কোনো ব্যক্তি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, বা কেউ মারা গেছে, অথবা একটা কোম্পানি উইন্ডিং আপ হয়ে গেছে, অথবা বিদেশি কোম্পানির একটা ব্রাঞ্চ ছিল ঢাকায় সেটা বন্ধ হয়ে গেছে, এই সমস্ত বিভিন্ন কারণে ওই টিনের তো আর দরকার নাই, ওই টিন দিয়ে আর কি হবে, তখন টিন বাতিল করার জন্য মানে চিঠি দেয়া গেলে ডিসিটি যদি দেখে যে না এই লোকটার কাছে কোনো ট্যাক্স পাওনা নাই, তাহলে কিন্তু টিন বাতিল করতে পারে ডিসিটি। বুঝতে পারছেন? স্যার যারা হ্যাঁ, সরকারি, স্যার একটা কথা বলবো। এখন যত কথা আমার পড়ানো শেষ, আজকের মতো না, শেষ। ধরো স্যার যারা রিটায়ারমেন্ট করে, যার যাদের যত ইনকাম কোশ্চেন নাই, আছে সব করতে পারেন, অসুবিধা নেই। স্যার হ্যাঁ, বলেন। যে মনে করেন যারা রিটায়ারমেন্ট করলো ইনকাম নাই, তাদের তো ওইভাবে ইনকাম থাকে না, তাহলে এরা কি স্যার টিন ক্যান্সেলেশন করতে পারে? না, তাকে তো ওইরকম পরপর 3 বছর রিটার্ন দিয়ে যেতে হবে, পড়াইছি না? না সে তো 3 বছর পরে পারবে স্যার এটা। হ্যাঁ, 3 বছর পরে পারবে, কিন্তু 3 বছর পরে পারবে যে এরকম আমার টিন বাতিল করা হোক, কারণ আমার রিটার্ন দাখিলে কোনো বাধ্যবাধকতা নাই, আমার ইনকামও নাই। এই কিন্তু মুশকিল কি, ধরেন আবার একটা ফট করে ইনকাম আইসা পড়ছে, একটা জমি বিক্রি করছে, তখন আবার তার টিন করতে হবে। জি স্যার। এই জন্য টিন আছে থাকুক, মানে জিরো অসুবিধা কি? রিটার্ন দিতে সমস্যা তো নাই। সমস্যা কি? টিন আছে, আপনি চালে লাগাই ফেলবেন, অসুবিধা কি? জি স্যার। তাই না? যারা আইটিপি আছে তারা একটু টাকা ইনকাম করলো, ফি নিল। হুম, কেন অনলাইনে এটাই। আইডির স্যার, আমার ব্যবস্থা বন্ধ, আপনি বলে নিজেরটাই করতে পারবেন ভাই। আর যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড রিলেটেড 2টা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার বলেন। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্টটা স্যার আমরা কি স্যালারিতে না ওই যে ফিনান্সিয়াল অ্যাসেট না আদার ইনকাম কোথায় দেখাবো? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। সেকেন্ড হচ্ছে স্যার কার করছেন? না আমি বুঝি নাই, আপনি একটা একটা রিকগনাইজড এরকম হসপাস করলে হবে না, জি স্যার একটা রিকগনাইজড একটা করে প্রভিডেন্ট কোশ্চেন ফান্ড করতে হবে। আপনি কে? পার্সন স্যার, নিউট্রাল পার্সন, পার্সন। ব্যক্তি ব্যক্তি জি স্যার, জি স্যার ব্যক্তি। এখন বলেন। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ এখন কি হয়েছে ব্যক্তি আপনার? আমার না না, আপনার প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট তো করমুক্ত, আপনার এটা নিয়ে এত টেনশন কিসের?
আর এই ইনকামটা কোথাও কি দেখানো লাগবে না স্যার? অবশ্যই করমুক্ত আয় দেখাবেন আপনি। সেটা স্যার করমুক্ত কোন আয়ের মেরে কলাম দেখাবো? আছে, করমুক্ত আয়ের কলাম আছে রিটার্নে দ্বিতীয় পাতায়। এটা কি গেল এক স্যালারি নাম্বার আনতে যাবে শেষ, স্যার? 1 নাম্বার শেষ দিলাম থামাইয়া। 2 নাম্বার 2 নম্বর স্যার এই যে ইন্টারেস্টের এখন তো কর্মুক্ত বললেনই স্যার, মানে ওইটার সেকেন্ড শিডিউলে দেখলাম যে আবার প্রভিডেন্ট ফান্ডের ইনকামের ওইখানে যে ইন্টারেস্ট ওইখানে কতগুলা ক্যালকুলেশন দিয়ে রাখছে আর কি। না ওই ক্যালকুলেশন যা দিছে ওটা করমুক্ত, ওইখানে 1/3 অথবা মানে এই যেগুলো করছে জি আগেও স্যার। করমুক্ত ছিল, এখনো করমুক্ত। প্রভিডেন্ট ফান্ডের এখন ধরছে, ফান্ডকে ধরছে, আপনাকে ধরে নাই। ফান্ডকে বলছে 15% হারে ট্যাক্স দিতে হবে, এবং আগামীকাল হচ্ছে ফান্ডের প্রভিডেন্ট ফান্ডের রিটার্ন দাখিলের লাস্ট ডেট আগামীকাল 31শে জানুয়ারি। জি স্যার। আগামীকালও আমাদের ক্লাস আছে আপনার সাথে। জি স্যার। স্যার, স্যার আমার একটা স্যার আমার question ছিল। দুটা কোশ্চেন ছিল স্যার এই প্রভিডেন্ট ফান্ডের রিটার্ন নিয়ে। হ্যাঁ বলেন। প্রভিডেন্ট ফান্ডে যেটা বলা মানে আমি যেটা দেখলাম স্যার, ওখানে বলা আছে যে 3 কোটি টাকার নিচে যদি তহবিল হয় তাহলে অডিটের রিকোয়ারমেন্ট নাই। এটা কি ঠিক আছে কিনা স্যার? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর একটা বিষয় স্যার, ট্যাক্স ডের সাথে রিলেটেড, এটা ব্যক্তির ক্ষেত্রে ট্যাক্স ডে যদি সে ফেল করে তাহলে তার যে রিবেটের যে অপশনটা সেটা তো সে পাবে না। রাইট। থ্যাংক ইউ স্যার। স্যার একটা স্যার আমার মিনিট একটা স্যার। কোশ্চেন স্যার আছে। এটা হচ্ছে যে আমার নিজের টিন সার্টিফিকেটে আমার কিছু সংশোধনী করতে হবে, মায়ের নাম ভুল আছে, এটার কি প্রসেসিং কেমনে কি করব? এটা মানে আপনি নিজেই পারবেন যদি আপনার মানে টিন খুলছিলেন যে ইউজার জি আইডি স্যার, এবং হ্যাঁ পাসওয়ার্ড আমি দিয়ে। ওইটাতে অনলাইনে অ্যাপ্লিকেশনও করছি স্যার, সংশোধনের জন্য করে রাখছি, কিন্তু আজ থেকে মানে প্রায় 6 মাসেরও বেশি হয়ে গেছে, কোনো রেসপন্স পাচ্ছি না। ভাই এটা ভাই আপনি এই আপনার সার্কেল অফিসে এনআইডিটা নিয়ে যান, 10 মিনিটের মধ্যে করে দিবে। না এত সম্ভব না। আর স্যার আচ্ছা স্যার, ঠিক হ্যাঁ আছে। বলেন। আমি কি হেল্প করতে পারবো ওই ভাইকে? হ্যাঁ বলেন। ওই ভাইয়া হ্যাঁ যে বলেন। প্রশ্ন করছেন, আমিও 4 হ্যাঁ মাস আগে করছি, হ্যাঁ অনেক ডকুমেন্ট দিয়েছি। গত পরশুদিন আমাকে মেসেজ দিছে যে আপনার শুধু টিনটা দেন, আপনার ওয়াইফের আইডি কার্ড দেন, আর এনআইডি দেন, আর আপনার ওই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেন, তাহলে আপনার কমপ্লিট হবে। আমি পাঠিয়েছি, এখনো পেন্ডিং আছে। আপনাকে আবারও পাঠাবে, রিকোয়ারমেন্ট পাঠাবে যদি চাই, অটোমেটিকলি আপনাকে আবার দিয়ে দেবে মেসেজ দিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ, দেখি তারপরে আপনার সাথে যোগাযোগ করে নেবো ইনশাল্লাহ। ভাইয়া এটা দ্বিতীয় 12 তলার নিচে দেখবেন যে টিন সার্ভিস হ্যালো আছে, এনবিআর এর একটা উইং আছে, ওখানে গিয়ে দেখে কমপ্লিট হয়ে যাবে আশা হ্যাঁ করি। হ্যাঁ রাইট। স্যার, প্রভিডেন্ট ফান্ডে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার প্রভিডেন্ট ফান্ডে যে 6 শিডিউল পার্ট 1 এ প্যারা 6 এ যে বলছে স্যার, এমপ্লয়ারের কন্ট্রিবিউশনের উপরে ট্যাক্স এক্সাম্পটেড, এটা কি স্যার আমরা যে সময় স্যালারি থেকে এমপ্লয়ারের ইয়ে হয় এটা কি স্যার এইটা স্যার ওইটার না উপরে ওটা ট্যাক্স হবে হবে না। না? না ওটা হবে না। ওটা হবে না। ওটা আগে ছিল, এই আইনেও আসছে, এবং এটার মিনিং কি এটা কেউ বুঝতে জানে না। আগের আইনেও ছিল, আগের আইনে ছিল আপনার ফার্স্ট শিডিউল পার্ট বি প্যারা 5। ওটা তো স্যার আমরা ট্যাক্স দিতাম এমপ্লয়ারের কন্ট্রিবিউশনের উপরে এখনো স্যার। দিতে হবে, এখনো দিতে হবে। তাহলে এখানে যে স্যার বলছে যে যে এক্সাম্পটেড, আমি বললাম তো আপনাকে, আপনি যেখান থেকে আমারে কোশ্চেন করছেন এটা বিব্রতকর কোশ্চেন, বুঝতে পারছেন? ওইটা আগের আইনেও ছিল, এই আইনেও আছে। অনেক মহারথীরে জিজ্ঞেস করছি, কেউ এটার ব্যাখ্যা দিতে পারে না। এইটা কেন? এখানে যা লেখা তা পড়লে মনে হয় এমপ্লয়ারের কন্ট্রিবিউশন যেটা আমি পাইছি এটার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে না। জি স্যার। আমি বুঝি আপনার কথা, আপনি তো মুখ খুলছেন, আমি সব বুঝে যাই। কিন্তু স্যার তো বললে আমার বুঝে ফেলে এই বিষয়ে তো স্যার তাহলে কি স্যার ওইখানে ভুল আছে স্যার? ভুল না, এটা বিব্রতকর। এটা কি মানে, এটা কেন এখানে আসলো, কেন আগের আইনে ছিল? এটা তো আগের ইংলিশ থেকে বাংলা করছে। ওইটা কেউ ক্লিয়ার না, এনবিআর এর কেউ ক্লিয়ার না, বুঝতে পারছেন? জি স্যার। তো এখন আমার একটা এক্সামিনেশন কোশ্চেন ছিল ওই যে 55 ধারায় স্যার, ওই যে আপনার স্যালারির কথা বলছিলেন না স্যার, ওই যে কোম্পানি যদি স্যালারি আজকে তাহলে রিটার্ন নিয়ে আর কোনো কোশ্চেন নাই, তাই না? স্যার একটা কোশ্চেন আছে স্যার রিটার্ন নিয়ে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি অলরেডি কোশ্চেনটা করেছিলাম, বাট একটু ক্লিয়ার হওয়ার জন্য, যে যদি অডিট করতে না হয় তাহলে এই রিটার্ন সাবমিশনের প্রসিডিউরটা কি? আমি কি কোনো একটা অ্যাকাউন্ট সাইন করে দিলেই হবে? হ্যাঁ জাস্ট এটা মানে ট্রাস্টি বোর্ড যদি সিগনেচার করে দেয় হ্যাঁ, তাহলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বা সিগনেটরি যারা সেক্রেটারি যেই হোক আর কি, ওরকম কোনো মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সিগনেচার করে দিলেই হোক। থ্যাংক ইউ স্যার।
হ্যাঁ স্যার একটা কোশ্চেন করতে পারি প্রভিডেন্ট ফান্ডের রিটার্ন নিয়ে? হ্যাঁ বলেন। স্যার এই প্রভিডেন্ট ফান্ডের জন্য কি তাহলে আমাকে টিন নিতে হবে আলাদা করে? ও বাবা, তা তো বটেই, এটা বললেন কি হয় কি? এই টিনের উপর ডিপেন্ড করে যে সার্কেলে পড়বে ওইখানে ওইভাবে করে জমা দিতে হবে, তাই স্যার? রাইট রাইট রাইট। এখনো করেন না, আর কবে করবেন? স্যার ডিলে ইন্টারেস্ট নিয়ে একটা ছিল, ওখানে পার মান্থটা ক্যালকুলেট হবে কি জুলাই থেকে নাকি ট্যাক্স ডেট ওই মাস থেকে? মানে ট্যাক্স ডে পার হওয়ার পরের পরের 1 তারিখ থেকে। পরের 1 তারিখ থেকে। জরিমানা যেদিন থেকে শুরু। আর হচ্ছে স্যার এই আপনার 3 বছর যে রিটার্ন সাবমিট করতে হবে, যে যাদের ইনকাম নাই, আমি যদি 3 বছর পরে অটোমেটিক রিটার্ন সাবমিট না করি, এই ক্ষেত্রে আমার মানে লর অ্যাপ্লিকেশন কি? এই আমার কি ক্ষেত্রে হয় করতে কি, হবে? আপনার কোনো লয়ের কোনো নাই, সমস্যা নাই, আপনার কোনো সমস্যা না, কিন্তু এটা ডিসিডি জানবে কেমনে যে আপনার রিটার্ন দাখিলের মধ্যে আপনি পড়েন না? আপনি তো নোটিশ খাবেন। এই জন্য আপনার উচিত রিটার্ন দাখিল না করে একটা লেটার দিয়ে দেওয়া, একটা লাভ লেটার, যে আমি কিন্তু টাটা বাই বাই, আমি কিন্তু আর রিটার্ন দাখিল করতেছি না। আপনাদের এই ধারায় বলা আছে পরপর 3 বছর যদি দেখা যায় বিলো ট্যাক্সেবল বিলো ট্যাক্সেবল বিলো ট্যাক্সেবল, 4th ইয়ারে বন্ধ, আমি কিন্তু বন্ধ করে দিলাম। ইহা আপনার সদয় অবগতির জন্য, এটা রিসিভ করাই আনতে হবে, বুঝছেন? ফর ইওর সেফটি। সেটাই স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার ট্যাক্স ডেট পরে স্যার ফাইনাল সেটেলমেন্ট ইনকাম যেটা থাকবে ওটা কি স্যার ফাইনাল সেটেলমেন্টে হবে নাকি স্যার এটা আবার রেগুলার রেটে ট্যাক্স ধরবে স্যার? এটার একটা ব্যাখ্যা দিছে এনবিআর, বুঝছেন? পরিপত্র, এবার পরিপত্রে আবার এটার কিছু অঙ্কটঙ্ক করে দিচ্ছে। নর্মালি আইনে বলছে যে আপনি যদি বিলম্বে রিটার্ন দাখিল করেন তাহলে আপনার কোনো সুযোগ সুবিধা থাকবে না, কিন্তু আবার পরে আবার ওইটাকে পরিপত্রে এসে কাভারেজ কিছুটা মানে ঢাকার চেষ্টা করছে, শাক দিয়া মাছ ঢাকার মতো, যে না আপনার সঞ্চয়পত্রে যদি সুদ থাকে সেই সুদ যেহেতু চূড়ান্ত কর দেয়, ওটা চূড়ান্তই থাকিবে, ওইটার উপরে পুনরায় কর দিতে হইবে না, এরকম আপনি কিছু দেখেন, বুঝছেন? স্যার রিটার্নে যে অ্যাসেটের স্যার এগুলো দিতে হয়, এখানে স্যার ওই গিফট এবং স্যার ওই ইনহেরিটেন্সের ক্ষেত্রে ওইখানে ভ্যালু গুলো কি স্যার জিরোই দেখাইতে হয়? হ্যাঁ, ভ্যালু দেখাইতে হয়। আপনি যদি হেবা সূত্রে কোনো সম্পত্তি পান, তাও দেখবেন যে দলিলে হেবার একটা মূল্য দেখানো থাকে, ওই মূল্যটা দেখাইতে হবে। আর স্যার ওই যে গোল্ডের ক্ষেত্রে স্যার ওটাও কি দেখাইতে হবে? গোল্ডের সব ক্ষেত্রেই, কারণ আপনার যদি একটা সম্পদ থাকে, তো সেই সম্পদের তো একটা মূল্য থাকে, তো সেই মূল্যটা অর্জন মূল্য যেটা, তো ওইটা শো করতে হয়, কিন্তু ওইটার উপরে ট্যাক্স দিতে হবে না। মানে ওইটা আপনার ধরেন বিবাহের সময় আপনি 50 ভরি সোনা পাইলেন, অথবা হেবা সূত্রে আপনি 1 খণ্ড জমি পাইলেন, ওটার মূল্য আপনি ডান দিকে দেখাবেন, এতে করে আপনার সম্পদ বেড়ে যাবে। আবার ওইটা কাভারেজ আছে, ওই একটা কলাম আছে যে আপনার এবছরে যত সম্পদ পরিবৃদ্ধি হলো, হাউ ইট ইজ কাভার্ড, 3 ভাবে কাভার্ড হয়। 1, এবছরে আয়, মানে রিটার্নে প্রদর্শিত আয়; 2 নম্বরে কর অব্যাহতি প্রাপ্ত আয়; 3 নম্বরে অন্যান্য প্রাপ্তি। তো এটা অন্যান্য প্রাপ্তিতে যায়, ফলে আপনাকে ট্যাক্স দিতে হয় না, কিন্তু সম্পদটা বেড়ে যায় আর কি। স্যার প্রথম বছরে স্যার আমি প্রথম বছরে হেরিটেজ বা উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিগুলো পেলাম সেগুলো আমি মানে এমনি রিটার্নে শো করছি, কিন্তু ভ্যালু দিইনি। পরবর্তী বছরে কি স্যার আমি কি ভ্যালু দেখাতে পারবো? ভ্যালু দেখাইলেও আপনি ওইরকম আপনি মিলিয়ে দেখাবেন। আপনি ভ্যালু দেখাইলে হবে কি, আপনার সম্পদ বেড়ে যাবে, তখন তো আপনি মিলাইতে পারবেন না। না, প্রথমবার স্যার ভুল করে দেওয়া হয়নি, তখন কি সেকেন্ড টাইমে দেওয়ার সময় কি স্যার ওই ভ্যালুটা কি দেখাতে পারবো? মানে রিটার্নে শো আছে যে আমার এত আমি আপনার প্রশ্নের উত্তরটা দিই, শোনেন ভালো করে। সেটা হলো যে পরের বছরে আপনার ওই বেশি মাতুব্বরি না করাই ভালো। এই জন্য আপনার কাছে পরামর্শ চাচ্ছি। যেভাবে যদি ভ্যালুটা যদি স্যার দেখাইতে চাই, তাহলে ওই পৈতৃক সূত্রে পেলে তো স্যার আমরা কি বর্তমান বাজার মূল্যটাই বসাবো নাকি স্যার ওই যে দলিলে? না, বাজার মূল্য ঠিক না, আপনার পৈতৃক সূত্রে পাইলেও ওইটা মৌজা ভ্যালুটা দেখাইতে হয় আর কি। জি স্যার, মৌজা ভ্যালুটা দেখাইতে হয়, নিয়ম। গোল্ডে স্যার? গোল্ডেরও ওইরকম ওই সমসাময়িক মূল্য। এখন মুশকিল কোথায়, এই আমি যে সোনা পাইছি বিয়ের সময়, এর কি মূল্য আমি তো নিজেই জানি না, ব্যাপারটা বুঝছেন? তা আমি দেখাবো কি? তো সেই ক্ষেত্রে উচিত হবে যে ওই সময় সোনার বাজারের যা দাম, ওই রকম একটা ভ্যালু ওখানে দেখানো আর কি। এটাই স্যার। তার অনেকে মার্কেট ভ্যালু লিখে দিতে হবে স্যার। প্রতিটা সম্পদেরই ভ্যালু থাকতে হয়,
কারণ আপনাকে একটা কথা বলি, আপনি ভালো করে বুঝবেন। ধরেন আমি আমার বাবার নিকট থেকে 10 লাখ টাকা দান সূত্রে পাইলাম। আচ্ছা, ভালো কথা। তাইলে এইটা আমার এই টাকাটা ঢুকবে না সম্পদে? ইয়েস স্যার। তাহলে আমি যদি বাবার কাছ থেকে হেবা সূত্রে পাই একটা 2 কাঠা জমি, এটাও তো ঢুকবে স্যার। এটা ঢুকবে, এটা তো ঢুকবে বুঝলাম, এটা দাম ঢুকবে না? অবশ্যই। এইটাই আপনাকে আপনার সেন্টিমেন্টে আঘাত করলাম এইভাবে, যে নগদ টাকা পাইলে যদি টাকাটা ঢোকে আর একটা 2 কাঠা জমি পাইলাম সেটার দাম ঢুকবে না, এ হবে না। জি স্যার। না ঠিক আছে স্যার। স্যার আমি একটা যে কোশ্চেনটা করতে চাইছিলাম ফর এক্সামের জন্য, এই যে কোম্পানি অ্যাসেসমেন্টে 55 ধারায় যে আপনি যে বলছিলেন একদিন যে স্যালারি যদি কোম্পানি ক্যাশে পেইড করে তাহলে 2030 মানে 30শে জুন 2023 সাল পর্যন্ত এটা আগের নিয়মেই হবে, যে 20,000 টাকার যে রুলসটা আছে। কিন্তু স্যার এখন যদি কোশ্চেনে যদি এটা আসে স্যার, তাহলে আমরা ধরো 20,000 টাকা মতো কনসিডার করে যদি ওইটা ক্যালকুলেশন করি, এখানে কোনো রিকমেন্ডেশন দেওয়া লাগবে, নোট টোট এই ক্ষেত্রে? হ্যাঁ, দিতে হবে। কারণ স্যার ওই নোটটা কি দিলে ভালো হয় স্যার, একটু আপনি একটু তো নোটটা দিবেন ওই যে এনবিআর এর ক্লারিফিকেশন, অ্যাজ পার এনবিআর ক্লারিফিকেশন, মানে 30শে জুন 2023 পর্যন্ত 20,000 টাকা অ্যালাউড ছিল। জি জি, বুঝতে পারছেন? ওই নোটটা দিলেই হবে। না স্যার অনেক সময় তো স্যার বিভিন্ন স্যার ভাবে একটা কোশ্চেন কোশ্চেন আসে। ছিল না এটা সত্যি কথা, বিভিন্ন ভাবেই থাকে। স্যার, একটা কোশ্চেন ছিল হচ্ছে স্যার আর এক জায়গায় আমার দেখছি একজন স্যার স্যার ম্যানুয়ালে, স্যার একটু বললেনি ওই একই সিচুয়েশন, ওটা হলে শেষ। সেটা হচ্ছে স্যার ওখানে দেয়া আছে একবারে যে কোম্পানি একটা অঙ্কেতে দেখছি স্যার, এই জন্য কনফিউশন আসছে বলে আপনার কাছ থেকে স্যার জানতে চাচ্ছি, যে বলা আছে যে স্যালারি এবং রেন্ট একসাথে দেয়া ক্যাশ পেমেন্ট এত টাকা। তাহলে এই ক্ষেত্রে স্যার কি করব স্যার? মানে একটা কোম্পানির অ্যাসেসমেন্টে জি স্যার, ওই একই। ও দুইটাই তো অপরাধ, দুইটাই তো ফাঁসি। আপনার স্যালারিও ক্যাশে দেওয়া যাবে না, আর হলো রেন্টও ক্যাশে দেওয়া যাবে না। এখন আপনি স্যালারি যদি 20,000 টাকার উপরে হয় তাহলে তো পুরোটাই যোগ হবে, আর যদি 20,000 টাকার মধ্যে হয় তখন আপনি বলতে পারেন যে না, এনবিআর এর সার্কুলার অনুযায়ী এই বছরে 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারে এটা হ্যাম্পার করবে না, হ্যাম্পার করবে 24-25 পর বছরে। এটা একসাথে দিয়েছে, স্যালারি এবং রেন্ট দিয়ে টাকাটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাইলে আপনি শোনেন, আমি আপনার বুদ্ধি শিখিয়ে দিই। আপনি বলবেন যে আমি ধরিয়া লইলাম যে এই স্যালারি 20,000 টাকার ঊর্ধ্বে, আর রেন্ট তো এনি রেন্ট তো যে রেন্টের কোনো মানে পরিমাণ নাই, সুতরাং দুইটা অপরাধ সংঘটিত হয়েছে এবং দুই ধারায় যোগ হবে। 55-র 2 ধারাতে এটা হিট করবে। এখন আমি 2 ধারা পাবো কই? কারণ দুইটা তো মিলেইয়া কোশ্চেন করছে। জি স্যার। বুঝতে পারেন? সুতরাং আমিও 55 মাইরে দিলাম, 55 পরে এবিসিডি আর মারলাম না। বুঝলেন না? ইয়েস স্যার, থ্যাংক ইউ সো স্যার মাচ। স্যার কেউ যদি স্যার ওই যে সঞ্চয়পত্র করার জন্য স্যার 3 খুলতে হয় না স্যার, বাট মানে উনি জানেই না যে রিটার্ন সাবমিট করতে হবে, তো স্যার হচ্ছে 2-3 বছর হয়ে গেছে বা কোনো রিটার্নই স্যার সাবমিট করে নাই, তো স্যার কিন্তু স্যার ওনার ট্যাক্সেবল কোনো ইনকামই নেই, স্যার সেক্ষেত্রে স্যার ল এর এটা কি হবে স্যার? কি আর হবে, রিটার্ন সাবমিট মানে তার তো যদি আমি যা করাইলাম ওর ভিতরে যদি পড়ে সে রিটার্ন সাবমিট করতে বাধ্য, তো রিটার্ন সাবমিট করে নাই। এখন ধরা খাইলে যা হয় তাই হবে, আর ধরা না খাইলে তো পার পেয়ে গেল, অসুবিধা কি? চুপচাপ থাকতে বলেন। স্যার এখন মানে উনি চাচ্ছেন যে স্যার রিটার্নটা সাবমিট করতে, তো তো চাইলে তো করে যাতে দেবেন, আপনি হেল্প করেন একটু তারে। স্যার সেক্ষেত্রে কি স্যার উনি ওই যে যত বছর করেন না রিটার্ন সাবমিট তত বছর একসাথে করতে হবে, মানে আগের থেকেই প্রিভিয়াস ইয়ার গুলো সহ স্যার? একটা বুদ্ধি দিতে পারি, আপনি আগে যা গেছে আপনি এই বছর থেকে শুরু করেন অ্যাটলিস্ট, তারপরে যদি ডিসিটি চায় তাইলে দিবেন। বুঝছেন? জি স্যার, ওনার যেহেতু স্যার ট্যাক্সেবল কোনো আদার কোনো ইনকাম নেই, হ্যাঁ, এই জন্য আমার পরামর্শ হলো আপনি অ্যাটলিস্ট আপনি যাত্রা শুরু করেন। জি স্যার, সেক্ষেত্রে তো স্যার অনলাইনে যে রিটার্নটা ফর্ম স্যার ওটাতেও করে ফেললে সমস্যা তো নাই না স্যার? না, সমস্যা কি? ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আগামী ক্লাসে শোনেন, মনে রাখেন যে আগামীকালকে আমরা ওই যে টিডিএস দিয়ে যাত্রা শুরু করব। টিডিএস, জি স্যার। আমাকে মনে আগামীকাল ক্লাস দিবেন আমাদের? আগামীকাল ক্লাস আছে আপনাদের সাথে। জি স্যার, ঠিক আছে স্যার। আরেকটা কোশ্চেন ছিল স্যার, আগামীকাল তো আপনার ইসেই আছে, ওই যে রুটিনেই আছে স্যার। সেটা একটা কোশ্চেন ছিল স্যার। আগামীকাল না, আজকে আর হবে না, আগামীকাল অ্যাডভান্স ট্যাক্স আর হচ্ছে টিডিএস, ঠিক আছে?
আছে, এই দুইটা কভার করবো, ইচ্ছা আছে, দেখা যাক। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।